ওকে, তো আজকে থেকে হচ্ছে যে পড়ালেখা শুরু করবো আমরা। এখন হচ্ছে যে ওপির কিছু কথা বলে নিব, তারপর হচ্ছে আমরা সি শার্পের এতে যাবো। তো ওপি কি হচ্ছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আমাদের আহ, কিটা এটা বোঝানোর জন্য সেটা কি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ আ প্রোগ্রামিং প্যারা কি লিখছে এটা জানি না, প্যারাডিগম লিখছে, যাই হোক that organize software design around the concept of objects which can contain data in the form of fields and code in the form of procedure, often known as methods. এখন কি আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এটা হচ্ছে আমরা অনলাইনে যদি ভালো মতো সার্চ দিই বা চ্যাটজিপিটিতে যদি বলি তাও সুন্দর মতো আমার এখানে যেমন আমি যদি এখানে লিখি যে হোয়াট ইজ ওপি, programming is software programming model centered around organizing code into reusable pieces called objects rather than function or logic. এখন কি অবজেক্ট প্রোগ্রামিং কি করে? আমার কোডগুলোকে মানে রিইউজেবল, আমার ফাংশন দিয়ে কিন্তু রিইউজেবল কোড ইউজ করতে, কিন্তু এখানে কি অ্যাজ আ অবজেক্ট হিসেবে আমার রিইউজেবল করতে পারে কি। হ্যাঁ, তো এই কি থিঙ্ক এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাইক বিল্ডিং উইথ লেগো ব্লকস, ইচ ব্লক ইজ অ্যান অবজেক্ট দ্যাট হোল্ডস ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার, allowing you to snap them together to build complex structure easily. এখন এখানে সুন্দর একটা উদাহরণ দিচ্ছে যে কি একটা লেগো ব্লক, যেখানে আমি হচ্ছে যে বিভিন্ন আহ, ইয়া বানাবো, কি বলে যে একটা ব্লক, যে ছোটদের যে খেলার যে ব্লকস গুলো, যে তো এইগুলো কি এক একটা এক রকম, বাট প্রত্যেকটা কিন্তু আমার একটা অবজেক্ট। ওকে, আমার ফাংশন লিখলে কি হয়ে যায়, একটা ফাংশনে সব সেম থাকে, মানে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া যায় না। কিন্তু অবজেক্টসে কি আমার আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আমি দিতে পারবো। তো কি হবে যে আমার যখন যেটা দরকার, আমার যদি একটা রোবট বানাইতে আমার কিরকম রকম ব্লকস লাগে, একটা যে অনলি স্কোয়ার বক্স, একটা আয়তাকার বক্স, এরকম বিভিন্ন বক্স লাগে। তো এরকম আর কি, যে ব্লকস দিয়ে আমি হচ্ছে যেভাবে এক এক ব্লকস দিয়ে আমি একটা সুন্দর একটা জিনিস স্ট্রাকচার করি, সেম এখানেও এক এক রকম অবজেক্ট, এক এক ক্যারেক্টারিস্টিক্স অবজেক্ট দিয়ে আমি একটা সুন্দর একটা অ্যাপ বিল্ড করি বা যে সিস্টেম বিল্ড করি। এখানে ফোর কোর পিলার্স অফ ওপি কি কি দেওয়া আছে: এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। এগুলা সম্পর্কে জানতে হবে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়বো তখন। জানি কি এনক্যাপসুলেশন কি? বিল্ডিং ডাটা অ্যান্ড মেথডস টুগেদার ইনসাইড এ ক্লাস while hiding the internal mechanics from outside interference. মানে কি একটা ক্লাসের সমস্ত ডাটা, আমার বিল্ডিং ডাটা অ্যান্ড মেথডস টুগেদার ইনসাইড এ ক্লাস, একটা ক্লাসের মধ্যে আমার ডাটা এবং মেথডস বিল্ড করব, কিন্তু কি এটার যে মেকানিজমটা, এটা হচ্ছে হাইড থাকবে। যেরকম সাপোজ আমি একটা ব্যাংক অ্যাকাউন্টের কথা যদি বলি, ব্যাংক অ্যাকাউন্টে কী করে যে আমার ডিপোজিট করলে আমার অ্যামাউন্ট বাড়বে, উইথড্র করলে অ্যামাউন্ট কমবে, তাই না? তো এটা হচ্ছে আমার আর সিস্টেম। আমি কিন্তু চাইলেই কিন্তু অ্যামাউন্টটা এডিট করতে পারি না বা করতে পারি না। মানে এই জিনিসটা হাইট থেকে আমার থেকে যে অ্যামাউন্ট করাটা, আমি ডিপোজিট করলে অনলি ফর ডিপোজিট করলেই আমি টাকা বাড়াইতে পারবো, আর উইথড্র করে টাকা কমাইতে পারবো। এছাড়া আমার কোনোভাবে টাকা বাড়ানো কমানোর ওয়ে নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার এনক্যাপসুলেশনের একটা উদাহরণ। এনক্যাপসুলেশন আরো সুন্দর সুন্দর উদাহরণ আছে আমার। চ্যাটজিপিটি কি বলে দেখি, মনে কেন হয়তো এখানে বলছে কি ডাটা হাইডিং প্লাস কন্ট্রোলড অ্যাক্সেস। এখন কি এখানে এনক্যাপসুলেশন ইজ দ্য প্রসেস অফ বিল্ডিং ডাটা অ্যান্ড মেথডস ইনটু আ সিঙ্গল ইউনিট অ্যান্ড রেস্ট্রিক্টিং ডিরেক্ট অ্যাক্সেস টু দ্য ডাটা বাই ইউজিং অ্যাক্সেস মডিফায়ার্স। মানে কি এটা কি যে ডিরেক্ট যে অ্যাক্সেসটা এটা রেস্ট্রিক্ট করে। ওকে, এটা হচ্ছে এনক্যাপসুলেশন, আমার ব্যাংক ইয়াতে লাগে। তারপর অ্যাবস্ট্রাকশন, হাইডিং কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড ডিটেলস অ্যান্ড অনলি শোয়িং দ্য এসেনশিয়াল ফিচার টু দ্য ইউজার। ওকে, এখানে এখানে তো মেমো দিয়েছিল যে কি এনক্যাপসুলেশন রেফার্স টু দ্য বিল্ডিং অফ ডাটা অ্যান্ড মেথডস দ্যাট অপারেটস অন দ্য ডাটা ইনটু single unit known as class. It helps it in hiding the internal detail of an object and exposing only what is necessary. This enhance security and reduce complexity. মানে এনক্যাপসুলেশন মানে কি, যেটা হচ্ছে আমার যতটুকু দেখানো তো কতটুকু আমি দেখাবো, আর যত দরকার ততটুকু আমি দেখাবো না। আর ইনহেরিটেন্সটা কি, যে ইনহেরিটেন্স অ্যালাউস আ ক্লাস, সাব ক্লাস অর ডিভাইডেড ক্লাস যেটাই হোক, তো ইনহেরিট প্রপার্টিস অ্যান্ড বিহেভিয়ার ফ্রম অ্যানাদার ক্লাস, সুপার ক্লাস অর বেস ক্লাস. This promotes code you use as
common attributes and methods can be defined in a base class and inherited by এগুলো কোড কোর্স আরো ভালো করে বুঝবো আমরা। তো আপাতত হালকা একটু ধারণা রেখে মানে রাখতে হবে আর কি। পলিমরফিজম কি বলছে যে polymorphism allows objects to be treated as instance of their present parent class even if they are actually instance of a subclass. This enables flexibility and extensibility in code as the same method can be used for different type of objects. আচ্ছা এগুলোর সম্পর্কে আমরা হচ্ছে যে এখানে যেমন এখানে আমি লিখবো যে হোয়াট ইজ ইনহেরিটেন্স, হোয়াট ইজ আমরা ভুল গেছি what is inheritance is a core principle of object-oriented programming that allows a new class to adopt the attributes and behavior of an existing class. মানে কি যে একটা নিউ ক্লাস যেটা হচ্ছে যে আমার এক্সিস্টিং ক্লাস থেকে অ্যাডপ্ট করতে হবে অ্যাট্রিবিউটস অ্যান্ড বিহেভিয়ার্সগুলো। জিনিসটা আমরা যখন ক্লাস করবো তখন আমরা ভালো করে বুঝতে পারবো। এখন এই জিনিসগুলোতে আপাতত হালকা ধারণা রাখলেই হবে। এগুলো এখন পড়তে গেলে ঝামেলা লাগবে, আপাতত হালকা এগুলোকে একটা মুখস্থ রাখতে হবে আর কি, এই আর কি। কারণ এগুলো থেকে আমার আসতে পারে যে মানে মিডে আসতে পারে পরীক্ষায়। তো এই জন্য হালকা একটু ধারণা রাখতে হবে যে অ্যাবস্ট্রাকশন ইনভলভস সিম্পলিফাইং complex system by modeling classes based on the essential products and behavior they share. It provides a high-level view of the system and focuses on what an object does rather than how it achieve its functionality. একটা অবজেক্ট কি করে অ্যাবস্ট্রাকশন মাধ্যমে এটা দেখে বলছে আর কি। যাই হোক, প্রসিডিউরাল প্রোগ্রামিং আর হচ্ছে যে অবজেক্ট প্রোগ্রামিং। প্রসিডিউরাল প্রোগ্রামিং কোনটা? আমরা এতদিন যে সিতে যে করে আসছি প্রসিডিউরাল প্রোগ্রামিং অবজেক্ট, আমরা যেটা শিখতেছি। প্রসিডিউরাল প্রোগ্রামিং কি করে? টপ ডাউন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বটম আপ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে। এই যে দুইটা ডিফারেন্সটা আমার যা পড়তে হবে, এটা অ্যাটলিস্ট 3 থেকে 4টা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে আমার সিম্পল। আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখনো পারি না, এই জন্য আমি এই যে অ্যাবস্ট্রাকশন পলিমরফিজম এগুলো ঠিক মতো বলতে পারি না যে কি, হয়তো ভুল টুলো বলে ফেলছি। যাই হোক, তো এটা হচ্ছে যে আমার লেকচার 1। এখন আমরা হচ্ছে যে সি শার্প শিখবো। সি শার্পের এই যে ভ্যারিয়েবলস। ওকে, আচ্ছা। তো সি শার্পের ভ্যারিয়েবলসে যাওয়ার আগে সি শার্পটা কীরকম, আমরা হচ্ছে সি শার্পের কী কী লাগবে আমি নামাবো হচ্ছে যে এই যে এটা কি বলে, ভিজুয়াল স্টুডিও নামাবো। আর যেখানে যাবো লিখবো ভিজুয়াল স্টুডিও। এই যে এখানে আছে ভিজুয়াল স্টুডিও আইডিই অ্যান্ড কোড এডিটর ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। এই যে এটা, নট ভিজুয়াল স্টুডিও কোড, এটা ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও। এটাই চাপ দাও। এই চাপ দিলে আমার এই যে এখানে এই রুম একটা ওয়েবসাইট আসবে, এখানে গেট ফ্রি ডাউনলোড আছে। গেট ফ্রি ডাউনলোড দিলে আমার এটা আসবে। ওকে, তো এখন এখান থেকে আমি হচ্ছে যা এই যে ডাউনলোড অপশন এসে পড়ছে। ডাউনলোড অপশন আসার পর আমি এটা ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পর আমার হচ্ছে যা ফাইল এসে পড়বে ডাউনলোডস। এখানে এই যে ভিজুয়াল স্টুডিও সেট আপ, এটাই চাপ দিব। তো এখান পরে আমার এখানে যে ইনস্টলেশনের আসবে, আমি এস দেবো। তো পরে যে এখানে ইনস্টলেশন করার, আমার তো ইনস্টল করা, মেবি আমার কিছু আসবে না, যে আমার ইনস্টল করা মেবি দেখি যে ডাউনলোড এবং ইনস্টল, এরকম ডাউনলোড ইনস্টল থাকবে। তারপর যে এখান থেকে আমার হচ্ছে যা কয়েকটা জিনিস সাথে ইনস্টল করতে হবে। ওয়েট, এখানে আপডেটস অফ আচ্ছা অ্যাভেলেবল দিয়ে কী কী আছে আমার। ওয়েট, আমি কি হ্যাঁ ঠিক আছে। বিল টুল 19 ইউজ করতেছি। এসকিউএল ইনসাইডার্স। ওকে, যাই হোক, এর থাকুক এখানে। তো আমার এখানে হচ্ছে যে কীরকম ইন্টারফেস থাকবে আমি একটু দেখা দিই। আমার ইউটিউবে গেলে পাবো আমি এই জিনিসটা। আর ইন্টারফেসটা হচ্ছে যে আমি একটু দেখাই দিই কীরকম থাকবে। তাহলে এখানে দেখাই দিই। ওকে, হ্যাঁ এটা ওকে। তো এখানে और দেখাই দিই यहाँ কী पर হবে। आप प्रोजेक्ट टाइप्स और ऑल ওকে, তো ওয়েট দেখা দিই। এটা ভিজুয়াল স্টুডিও 19।
সো একটু ডিফারেন্স থাকবে তো আমাদেরটার সাথে। আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে একটু দেখি কোথায় কোথায় ইয়া করছে। আচ্ছা এখানে ওকে, এটা একটু পিছনে এই যে এরকম একটা ইন্টারফেস আছে। আমি একটু দেখাই, ইয়াতে যাই। এই যে এখানে ইনস্টল হওয়ার পর, আমার এখানে ইনস্টল হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর হচ্ছে যে আমার যে ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হওয়ার পর ওয়েট, এই যে এখন এখানে কি কি সিলেক্ট করতে হবে এখানে একটু দেখায় দেই। এই যে কইগুলো, ওয়েট, এই দেখায় দিব। এই যে এখানে কি সিলেক্ট করছে, এখানে সব সিলেক্ট করতে হবে। এখানে সব সিলেক্ট অনেক বড় মানে অনেক ডাটা খাবে। এটা হচ্ছে যে ডট নেট ডেস্কটপ ডেভেলপমেন্ট, এটা সিলেক্ট করবে। আর এটা হচ্ছে যে ওটা জানি দুইটা জিনিস সিলেক্ট, শুধু একটা সিলেক্ট করছে। আচ্ছা আমি যতদিন দুইটা জিনিস সিলেক্ট করে যাই হোক, কোনটা, আচ্ছা ডট নেট ডেস্কটপ ডেভেলপমেন্ট, এই যে এটা দুইটা জিনিস সিলেক্ট করছে মোট, মেবি, যাই হোক আমি খেয়াল নাই। তো ডট নেট ডেস্কটপ ডেভেলপমেন্ট সিলেক্ট করবো, এই যে ইনস্টল বা ইনস্টল ফাইল ডাউনলোড বা ডাউনলোড, এটা একটা দিলেই হয়েছে। তারপর যে আগে ডাউনলোড করতেছে, তারপর ইনস্টল করবে। ওকে, তো এরকম করে ডাউনলোড হওয়ার পর ইনস্টল হবে। তারপর যে অটোমেটিক আমার ভিজুয়াল স্টুডিও আমার আইসা হবে। তারপর যে আমি এটাতে গেলাম, এখন হচ্ছে কি ইনস্টল বিফোর প্রসেসিং আপডেট দিয়ে দিই। যাই হোক, আমার ভিজুয়াল স্টুডিও মেবি আপডেট আসছে, স্টার্টিং আপডেট ইনস্টলার, আচ্ছা ইনস্টলার আপডেট আসছে। যাই হোক, তো এখানে আমার কি, আমরা হচ্ছে যা সার্চে যাবো, সার্চে যা ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ দিলেই হবে। যে ভিজুয়াল স্টুডিও, এখানে এটাতে চাপ দিলেই আমরা হচ্ছে ওপেন করতে পারবো। ওকে, তো ভিজুয়াল স্টুডিও ওপেন করার পর আমি কি করবো এটা দেখাই দিই। আগে একটু দেখি কি হচ্ছে। যাই হোক, তো ভিজুয়াল স্টুডিও ওপেন করার পর এই যে এরকম একটা ওপেন অপশন আসবে। এবার একটু ভিজুয়াল স্টুডিও একটু হ্যাভি, ইয়া। আচ্ছা, সাথে আরেকটা জিনিস নামবো আমি, হচ্ছে যে এটার সাথে আরেকটা জিনিস নামায় রাখবো, তাহলে আমার সুবিধা হবে। সাথে কি নামাবো, ভিজুয়াল স্টুডিও নামার পর আমি হচ্ছে ডট নেট 11, এটা লিখে সার্চ দিব। ডট নেট 11টা নতুন আসছে, এটা বেশি দিন লঞ্চ হয়েছে। কবে আসছে এটা, গতকালকে আমি নামাইছি এটা, মে 12-তে লঞ্চ হয়েছে। ওকে, তো এটা হচ্ছে 11 প্রিভিউ 4। এটা হচ্ছে আমি যে উইন্ডোজ, এটা এটা জন্য নামাবো আমার হচ্ছে 64। তো উইন্ডোজ 64 জন্য নামাবো। এটা চাপ দিলে এই যে আমার এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। আহ, যাই হোক, ডাউনলোড করার পর এই যে ডাউনলোড হয়ে গেছে আমার। ওকে, এটা অলরেডি এক্সিস্ট আমার আছে। ওকে, তো এখান থেকে ডাউনলোড করার পর আমার এটা হচ্ছে এটা এইভাবে রান করব। এই যে ডট নেট, এটা রান করলেই আমার হচ্ছে ডট নেট ফ্রেমওয়ার্ক ইনস্টল হয়ে যাবে। ডট নেট ফ্রেমওয়ার্ক ইনস্টল হয়ে গেলে মানে 11টা ইনস্টল হয়ে যাবে, তাহলে হচ্ছে আমার যে অটোমেটিক যেটা কাস্টম ওইটা থাকবে না। আহ, তো এখন এখানে কি করব, এখানে আমার আগে অনেকগুলা করা যা যা করছি সব এখানে আছে। তো আমি হচ্ছে যে এখানে এই যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, হচ্ছে হয়তো এই জায়গায় এই জায়গাগুলো, এই জায়গায় কোথাও থাকবে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, আমার এখানে আছে। তো এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিব। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দেওয়ার পর এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো সি শার্প। এখানে আর এই দুটাতে কিছু সিলেক্ট করবো। ওখানে সি শার্প সিলেক্ট করার পরে যা কনসোল অ্যাপ দিব। কনসোল অ্যাপ, এখানে কনসোলের দুইটা আছে, এটা হচ্ছে কনসোল অ্যাপের ডট নেট ফ্রেমওয়ার্ক, এই যে এটা ডট নেট ফ্রেমওয়ার্ক দিলে হচ্ছে যে আমার শুধু হচ্ছে যে উইন্ডোজে কাজ করবে বা কনসোলে কাজ করবে। যাই হোক, তো এটা দিলে হচ্ছে আমার ডট নেট আগের ভার্সনগুলো ইউজ হয়। তো যেটার জন্য আমি যে ক্লাসে বলছিলাম যে আমার এই ঝামেলা হয়েছে, এটা হচ্ছে না ওইটা হচ্ছে না। তো এই জন্য কি আমি কনসোল অ্যাপ ডিরেক্ট এটা নিব, এই যে এটা। ওকে, এগুলো আমি আনপিন করে দিই, এগুলো আমার লাগবে না। আহ, এটাও আমি আনপিন করে দিই। ও, এটা কি পিন করা নাকি আনপিন করা? ও আচ্ছা, এইগুলো আনপিন করে দিব। আর কি পিন হয়েছে, পিন দিস আইটেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে সরানো যায় না, রিমুভ ফ্রম লিস্ট, ওকে। যাই হোক, তো এই যে কনসোল অ্যাপ আমার প্রথমবার সিলেক্ট করলে এখানে অটোমেটিক এখানে এসে পড়বে রিসেন্টলি ইউজ টেমপ্লেট। ওকে, কনসোল অ্যাপটা সিলেক্ট করবো, যদি না পাই আমি এখানে সার্চ দিব কনসোল অ্যাপ।
তো এই যে যা কনসোল অ্যাপ নামে যা যা ছিল সবাই এসেছে, এটা হচ্ছে কনসোল অ্যাপ, এটা হচ্ছে কনসোল অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক। আমি কনসোল অ্যাপ সিলেক্ট করবো, ডট নেট এটা বাদ দিয়ে ধরবো না, ডট নেট আগের ভার্সন, আগের ডট নেট ফ্রেমওয়ার্ক ইউজ করে, যার কারণে অনেক কিছু হয় না। আমার অটোমেটিক 7.3 C#7.3 ভার্সন ইউজ করে। তো কনসোল অ্যাপ সিলেক্ট করার পর আমি কী করবো, নেক্সটে যাবো। নেক্সট এখানে হচ্ছে আমি প্রজেক্ট নেম দিব। প্রজেক্ট নেম আমি কী দিব, আমি সাপোজ দিলাম হচ্ছে যে টেস্ট, টেস্ট দিলাম, দিস ডিরেক্টরি test1 দিলাম। ওকে, আমার টেস্ট নেমে একটা খোলা আছে, এবং এখান থেকে আমি কি করতে পারবো, আমার যে কোথায় আমি ও ফাইলটা ওপেন করবো এটা আমি সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে যে এখান থেকে আমি ফাইলটা কোন জায়গায় রাখতে চাচ্ছি। তারপর কি আমি নেক্সট দিব, নেক্সট দিলে আমার আচ্ছা যে .NET 10 এটা ইউজ হবে আমার এটাই দরকার, তো এটা ক্রিয়েট দিব। ক্রিয়েট দিলে আমার এখানে হচ্ছে সুন্দর মতো প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। ওয়েট, এই যে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই জিনিসটা কী করতে পারবো, যে আমার এখন এখানে হচ্ছে আমি সব কিছু ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি এখানে যে ইউজিং সিস্টেম SYSTM সিস্টেম, এটা হচ্ছে ফার্স্ট লিখে নেব, সবার ফার্স্ট কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.hc তে যেরকম ছিল, এখানে হচ্ছে যে ইউজিং সিস্টেম। আর একটু স্লো যাচ্ছে ভিডিওটা, কারণ হচ্ছে যে যেহেতু একটা নতুন এনভায়রনমেন্টে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। কারো যদি বোর লাগে টেনে টেনে দেখে বলবো শেষ। তো ইউজিং সিস্টেম এটা দিলাম। তারপর কি এখানে হচ্ছে যে আমি চাইলে আর অনেক কিছু ইউজ MPS অনেক কিছু ইউজ করা যায়, এবং ইউজিং আর অনেক অনেক কিছু লেখা যায়। তারপরে হচ্ছে যে ডট নেট ফ্রেমওয়ার্কের যে কনসেপ্ট, ডট নেট ফ্রেমওয়ার্ক যে ব্র্যাকেট ওইটা লেখা থাকলে অটোমেটিক এখানে অনেক কিছু লেখা হিসেবে পড়ে, বাট ওইটা হচ্ছে আগের ভার্সন ইউজ করে যেন প্যারা খাওয়া হয়। তো ইউজিং সিস্টেম এখানে কি লিখবো, যে পাবলিক, পাবলিক করলে পাবলিক, আর যদি পাবলিক না করে পাবলিক না লিখলেও হয়। হ্যাঁ, আমি চাইলে করতে পারবো যে কি, যে ক্লাস প্রোগ্রাম, ওকে, প্রোগ্রাম পি বড় হতে হবে, PROGRAM প্রোগ্রাম, এন্ড ক্লাস সরি সেমিকোলন এখানে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই যে এটা। এখন কি যে স্ট্যাটিক ভয়েড মেইন, এটা এই এখন কি করছি, এখানে ক্লাস প্রোগ্রাম দিছি। ক্লাস প্রোগ্রাম, এখানে ক্লাস কি প্রোগ্রাম কি এগুলা পরে বুঝবো। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করবো, তো ক্লাস কি অবজেক্ট কি এটা নিয়ে একটু জানা দরকার। এখানে দিকে বলছে নাকি, সেখানে বলে নাই। তো ক্লাস হচ্ছে যে অ্যাজ আ ব্লু প্রিন্ট, একটা কোনো স্ট্রাকচারের ব্লু প্রিন্ট, আর অবজেক্ট হচ্ছে কি ওই ব্লু প্রিন্টের ওয়াইজ বানানো জিনিসটা। সাপোজ আমি যদি একটা গাড়ির কথা বলি, গাড়ি গাড়ি বলে আমরা একটা এমন একটা স্ট্রাকচার বুঝি যে এখানে হচ্ছে যে আহ, কি বলে, যে একটা ইয়াতে গাড়ি মানে গাড়ি বলে আমরা যা মানে ভিউ করতে মানে মনে মনে যা ভাবি। আর তারপর যখন আমি বলবো যে একটা ফারারি কার, একটা BMW কার, হ্যাঁ, তো একটা টয়োটার কার, তখন যা বা আরো স্পেসিফিক যদি একটা মডেল টডেল সহ বলি, তাহলে সেটা একটা অবজেক্ট, ওটা একটা গাড়ি, যেটা হচ্ছে কি গাড়ির নামের ক্লাসের ওই ব্লু প্রিন্ট থেকে বানানো হয়েছে। ঠিক আছে, এবং ওটা কি গাড়ি হচ্ছে আমার ক্লাস, আর হচ্ছে BMW এত, এটা হচ্ছে আমার কি, যে অবজেক্ট। আরও স্পেসিফিকলি বললে আমার ফুল হচ্ছে যে ক্লাস, হ্যাঁ ফুল ক্লাস, তাহলে কি সানফ্লাওয়ার, রোজ এগুলো হচ্ছে অবজেক্ট। ওকে, দেখি ফুল হচ্ছে আমি ফুলের মধ্যে কি কি, ফুলের ভিতরে কি কি আছে, ফুলের মধ্যে আছে গোলাপ আছে, তারপর আছে সূর্যমুখী আছে, তারপর আছে গাঁদা আছে, অনেক ফুল আছে। ফুল একটা ক্লাস হইলে এগুলো বাকি সব হচ্ছে অবজেক্ট আমার। ওকে, এগুলো হচ্ছে ক্লাস অবজেক্টের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এখন এখানে ক্লাস এগুলোর সামনে আমরা অবজেক্ট প্রোগ্রামিং এখন ঢুকি না, আমরা যখন ঢুকবো তখন যে এগুলোর সঙ্গে জানতে পারবো, আমি নিজে পাই না এগুলো কি, এগুলো কি করে। তো আপাতত হচ্ছে আমার কি, এখন এখানে আমার কি করতে হচ্ছে, যে ইউজিং সিস্টেম এটা লিখবো, তারপর ক্লাস প্রোগ্রাম এটা লিখবো, তারপর হচ্ছে যে কার্লি ব্র্যাকেট দেবো। কার্লি ব্র্যাকেট দেওয়ার পর এখানে হচ্ছে কি স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে লেখা হচ্ছে যে কি জিনিস লেখে, এখানে মিলিয়েছি আমি STRING স্ট্রিং মেবি লেখে, স্ট্রিং, তারপর এটা মনে লেখে, হ্যাঁ এটা লেখে, আর হচ্ছে এখানে মনে হয় ARGS আর্কস লেখে, আমার যতদূর মনে পড়ে আর কি। যাই হোক, হয়তো ভুল টুল কিছু লিখছি, যাই হোক। তো এখানে এই জিনিসটা হয়তো ভুল কিছু লিখছি, এখানে দেখা যাচ্ছে এখানে কি লেখা মনে নাই। তো যাই হোক,
আচ্ছা এখানে দেখি, এখানে তো আছে আমার, কই গেল, এখানে দেয় নাই মনে না, ইউজিং ক্লাস, না এখানে দেয় নাই, যাই হোক। এখানে কি লেখা আমি ভুলে গেছি। যাক, এই মধ্যে ভিতরের জিনিসটা না লেখলে হয়, নো প্রবলেম। আমি জাস্ট মেইন লেখার পর স্ট্যাটিক ভয়েডটা ছোট হাতের, এমটা বড় হাতের মেইনের। হ্যাঁ, তারপর কি এই যে এখানে হচ্ছে আমি কি করব, যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন হচ্ছে কার্লি ব্র্যাকেট। তো এটা হচ্ছে স্ট্যাটিক, এন্ড কি ভিতরে এই যে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি হচ্ছে কোডটা লিখবো। কোডটা কিরকম, আমি হচ্ছে যা প্রিন্ট করার জন্য কোনো কিছু প্রিন্ট, যেমন আমার সিতে প্রিন্ট এফের কাজ যেটা করতো, এখানে হচ্ছে প্রিন্টটা ওই কাজ এখানে হচ্ছে যে ওই জিনিসটা করার জন্য হচ্ছে কনসোল, কনসোলে সি ও এন কন এস ও এল, কনসোল ই আছে, কনসোল ডট লিখবো, ডট লিখা রাইট লাইন, ডাব্লিউ আর আই টি, রাইট লাইন। ওকে, তো এখানে রাইট লাইনে কি ডাব্লিউটা বড় হাতের, এলটা বড় হাতের, এগুলো মাথায় রাখতে হবে। কনসোল ডট রাইট লাইন এন্ড হচ্ছে লাস্টে সেমিকোলন। এখন এখানে কি করতে পারবো, এই কনসোলের রাইট লাইনের ভিতরে আমি প্রিন্ট এফের ভিতরে যা ভেজিবল লিখতাম, এই যে ইনভার্টেড কমা দিতাম, ইনভার্টেড কমা দেওয়ার পর হচ্ছে যে আমার ইনভার্টেড কমাই তো বলে মনে হচ্ছে। তো এখানে কি করতাম, যে আমার কোডগুলো লিখতাম, যা লিখতাম তাই প্রিন্ট হবে, যেমন কি হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড লিখলে আমি যদি স্টার্ট দিই, তাহলে আমার সুন্দর মতো এটা প্রিন্ট হবে। এটা একটু হেভি, মানে কি বলে এটাকে, যে একটু অ্যাপ সফটওয়্যার একটু হেভি, এই জন্য একটু রান টান বা ইয়া হইতে একটু টাইম নেই। ওকে, যাদের পিস কনফিগারেশন ভালো তাদেরটা ইজিলি হয়ে যাবে, যাদের একটু খারাপ তাদেরটা একটু টাইম নেবে। এই যে এখানে আছে যে কি হ্যালো ওয়ার্ল্ড, এই যে প্রিন্ট হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এটা গেল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আর আছে কি, আহ, আমি এখানে যদি আবার এই জিনিসটা সেম ইয়া করি, দুইবার যদি প্রিন্ট দিই, দেখো কি হচ্ছে আমার, যদি ইয়া করি, দুই লাইনে আসছে আমার। নর্মালি আমি যখন প্রিন্ট এফে এরকম করতাম তখন কিন্তু এরকম হইতো না, আমার কি লাস্টে একটা ব্যাকস্ল্যাশ এন লাগানো লাগতো, কেন, যাতে আমার পরের লাইনে অ্যাড হয়, কিন্তু এখানে পরের লাইনে অ্যাড অটোমেটিক হয়ে যাচ্ছে কেন, কনসোল রাইট লাইন মানে হচ্ছে যে কি, এই জিনিসটা রাইট করো, পরে একটা লাইন গ্যাপ দাও, মানে পরের লাইন চলে যাও, এই জিনিসটা রাইট করে পরের লাইন চলে যাও, এটা হচ্ছে রাইট লাইন। ওকে, সে পুরো লাইনটা নিয়ে নিচ্ছে। আর যদি শুধু লাইন দেই, এখানে শুধু রাইট দেই, তাহলে হচ্ছে দেখো কি হচ্ছে, কনসোল রাইট লিখলে এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, মানে কি এক লাইনে প্রিন্ট হচ্ছে, তার মানে কি কনসোল ডট রাইট হচ্ছে যে আমার এর কাজ করে, কে বলে যে সেম লাইনেই রাখে, আর কনসোল রাইট লাইন হচ্ছে কি, এটা প্রিন্ট করার পরে পরের লাইন চলে যায়। এই যে কনসোল রাইট লাইন অ্যান্ড রাইটের মধ্যে পার্থক্য, এগুলো আমার নেক্সটে কোড কোচানো লাগবে। আরেকটা কি, আমি কোনো কিছু ইনপুট, ইউজার থেকে ইনপুট নিতে গেলে আমি কি কনসোল ডট রিড লাইন লিখি, কনসোল ডট রিড লাইন, কনসোল ডট রিড লাইন। ওকে, কনসোল ডট রিড লাইন, এটা কি আর বড় হাতের, এল বড় হাতের, আর কনসোল তো সি বড় হাতে থাকবেই। তো এটার মাধ্যমে হচ্ছে কোনো কিছু ইউজার থেকে ইনপুট নেই, এবং এই ইনপুটটা আসবে স্ট্রিংয়ে। আমি যদি এটা দেই, রান দেই, তাহলে কি হবে আমার হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এই যে এখানে কিছুটা আমার কার্সরটা আছে, কার্সরটা থাকা মানে কি, এখানে হচ্ছে আমি কোনো ইনপুট নিব। তো ইনপুট নিতে গেলে আমি কি, সাপোজ কি দিলাম, 6 দিলাম, তো ইনপুট নিয়ে নিছে 6। ওকে, তো এখানে ইনপুট নিয়ে কিছুই করবে না, জাস্ট 6টা ইনপুট নিবে, এই আর কি। এখানে আর তেমন কোনো কিছু আমি করি না যে ইয়া করতে। তো কনসোল রিড লাইন এগুলো আপাতত বেসিক। এখন হচ্ছে আমরা ভ্যারিয়েবলস আসি। ভ্যারিয়েবলসে সি শার্পের ভ্যারিয়েবল হচ্ছে আমার কয়েকটা, আমার সি সি এর মধ্যে সেম, সি শার্পে যা আছে সিতেও সেম ছিল। কি কি ছিল, আচ্ছা আমি এটা ক্রস দিয়ে দিই, অ্যাভেলেবল কি আমার আপাতত লাগতেছে না। ওকে, তো এই তো আমার ভ্যারিয়েবলস কীরকমভাবে নিতে পারি, আমি হচ্ছে যে আমার ভ্যারিয়েবল আছে হচ্ছে যে ইন্টিজার টাইপের আছে, তারপর আছে হচ্ছে যে আমার ফ্লোট আছে, তারপর আছে ক্যারেক্টার আছে, স্ট্রিং আছে, সবই আছে, মানে সব টাইপের ডাটাই আমার আছে। তো আমার সেম, আমার একটা ভ্যারিয়েবল লেখা ডিক্লেয়ার করার জন্য কী করতাম, আগে হচ্ছে টাইপ লিখতাম যে সেটা ইন্টিজার নাকি ফ্লোট
নাকি ক্যারেক্টার নাকি স্ট্রিং, এটা আমি টাইপ লিখে নিতাম। যেমন কি ইন্ট, ইন্ট লিখে এ লিখতাম, পরে কুইটের মধ্যে আমি ডাটা রাখতাম 4 বা 5 যেটাই রাখি। ওকে, এটা হচ্ছে আমার ইন্টিজার, মানে সি শার্পে আর সিতে বা সি প্লাস প্লাস সবগুলোতে সেম। ওকে, এবং এখন যদি আমি কনস্ট্রাক্ট রাইট লাইন দিয়ে আমি যদি জাস্ট এ লিখি, তাহলে কিন্তু আমার এটা প্রিন্ট হবে। আমি জাস্ট এটা লিখি, তাহলে কিন্তু আমার এটা প্রিন্ট হচ্ছে। জাস্ট বিল প্রবলেম, কি বিল প্রবলেম, তাহলে আমি কিছু ভুল করছি। কিছু মানে আচ্ছা বুঝছি, এটা শুধু দেওয়া যাবে না, মানে এটা রাইট লাইন নর্মালি হচ্ছে যে আমি হচ্ছে স্ট্রিং নেই, এই জন্য হচ্ছে যে শিফট প্লাস দিয়ে এ দিলেই হয়ে যাবে আমার। এটা হচ্ছে একটু, এটা পরে দেখাচ্ছি এটা কি করলাম আমি। না তাও তাহলে না, তাহলে কোথাও ইন্ট এ ইকুয়াল টু 4। আচ্ছা দেখি কি করব। আচ্ছা রিড লাইনটা সরাই ফেলি, দেখি। ওকে, এখানে এ দিলাম তাহলে। এখন দেখি মেবি হওয়ার কথা না, কি প্রবলেম আমি একটু দেখি তো, একটু ওয়েট করে দি। টাইপ অফ নেম বেস এফ, এফ কই লিখছি আমি, এফটা কোন জায়গায় লেখা হয়েছে, ওই যে এখানে একটা এফ লিখছি, এফ ওটা মানে টাইপ হয়ে গেছে, যাই হোক। তো এই জন্য হচ্ছে আমার এখানে রান হচ্ছে না। ওকে, তাহলে এখন যদি রান দিই তাহলে মেবি আর কোনো প্রবলেম, এই যে আর কোনো প্রবলেম নেই। সো ঠিক আছে, এই যে 4 কিন্তু আমার প্রিন্ট হয়েছে। ওকে, তো 4 কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, তো এইগুলোকে আমি পুরোটাকে আমি কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার নিয়ম হচ্ছে এই যে এরকম ইয়া লাগাইতে হয়, দুইটা স্ল্যাশ লাগাইতে হয়, আর পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ চাপ দিলেই পুরোটা একসাথে কমেন্ট আউট হয়ে যায়। ওকে, তো এটা গেল। তো এখন এটা গেলো হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। আমি যদি চাই হচ্ছে যে যেখানে আছে যে কি ইন্টিজার স্টোর ইন্টিজার্স উইদাউট ডেসিমেল সাচ এস 1 টু -1 2 3 4, এগুলো ডাবল কি করে স্টোরস ফ্লোটিং পয়েন্ট নাম্বার উইথ ডেসিমেল সাচ এস 19.99 -19। এখানে আমরা কি, এখানে আমরা ফ্লোটও ইউজ করতে পারি, ফ্লোটও ইউজ করি, ফ্লোট এ ইকুয়াল টু 4.5। আমার এখানে কি লাস্টে এটা এফ লিখতে হয় ফ্লোটের ক্ষেত্রে, যেটা একটা ফ্লোট নাম্বার, ঠিক আছে। তো এই ফ্লোট লেখা এটা একটা প্যারা, এই জন্য আমরা নর্মালি ফ্লোটটা এত ইউজ করি না, আমরা কি করি ডাবল ইউজ করি, ডাবল এ ইকুয়াল টু 4.5 ডিরেক্ট, মানে এখানে কোনো এফ লিখতে হয় না, ঠিক আছে। এখন যদি আমি কনসোল রাইট লাইন অ্যাড দিই তাহলে দেখো কি হচ্ছে আমার, যে 4.5 প্রিন্ট হয়ে গেছে। কিন্তু তার মানে কি আমার ফ্লোট যেই কাজটা করতো ডাবলও সেম কাজই করতেছে। ফ্লোট কি হইতো যে আমার কম মানে ছোট দশমিক সংখ্যা আমার স্টোর হইতো, ডাবলকে বড় দশমিক সংখ্যা আমার স্টোর করা যায়। সো আমার তাহলে কি ডাবল ইউজ করে বেটার। ওকে, তো আমি নর্মালি আমি পার্সন ডাবলটা বেশি ইউজ করি সি শার্পের ক্ষেত্রে, আর সি প্লাস প্লাস বা সিতে আমি হচ্ছে যা ফ্লোটটা ইউজ করি, ডাবলটা বলে তো বেশি ইউজ করি না। তো ডাবল আমি নর্মালি ডাবলটা ইউজ করি ইন পার্সন সি শার্পের ক্ষেত্রে। ওকে, ডাবল বেটার সুবিধা, কারণ আমরা এখানে ফ্লোট লেখা পাবো, এখানে আবার এফও লেখা লাগে প্যারা। ওকে, তো এটা হচ্ছে আমার কি নর্মালি ডাবল ইউজ করি। তারপর কি আছে, ক্যারেক্টার আছে, স্টোর সিঙ্গেল ক্যারেক্টার সাচ অ্যাজ এ অর বি। হ্যাঁ, এমনকি ক্যারেক্টার সেম ক্যারেক্টারটা কি, সে সাপোজ হচ্ছে যে কি এখানে লিখলাম CHAR, ক্যার, কার লেখা, বি ইকুয়াল টু দিলাম কি, যে আমি একটা ক্যারেক্টার লিখবো, অ্যান্ড এ লিখলে কিন্তু এটা কিন্তু ভুল, কেন আমার ক্যারেক্টারটা অলওয়েজ যা ওয়েট, আরে এই যে একটা কমা মানে কি সেমিকোলন নাকি না ইনভার্টেড কমা, যাই হোক কি বলে এটাকে, যা কোটেশন বাবা ইনভার্টেড কমা বলে আমার মাস্টার, আমি ভুলে গেছি। তো এখন কিন্তু আমি এভাবে ক্যারেক্টার লিখতে পারবো, এটা হচ্ছে একটা ক্যারেক্টার, এবং এখানে আমার লাস্টে অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো এই যে এইভাবে হচ্ছে ক্যারেক্টার লেখে আমার একটা ইনভার্টেড কমা ভিতরে, আমার এটাকে ইনভার্টেড কমা বলে নাকি কি বলে ভুলে গেছি আমি, আমার তো মনে থাকে না। তো একটা ইনভার্টেড কমা ভিতরে আমার এ রাখলাম। তো ওকে, এখন যদি আমি এ বি প্রিন্ট করি তাহলে আমার এ ক্যারেক্টারটা আসবে। তো এটা গেল হচ্ছে আমার ক্যারেক্টার। তারপর কি আছে আমার, ওয়েট, তারপর আছে হচ্ছে কি স্ট্রিং। স্ট্রিং কি,
আমার সেট অফ ক্যারেক্টার একসাথে রাখতে পারি। আমি স্ট্রিংটা দেখাই, string স্ট্রিং সি আর কি, এই যে এটা হচ্ছে স্ট্রিং লেখার নিয়ম। দুইটা ডাবল ইনভার্টেড কমা, তারপর কি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এটা হচ্ছে কি যে একটা স্ট্রিং আমি যদি সি প্রিন্ট করলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। এবং স্ট্রিংয়ের আরও কিছু প্রপার্টিস আছে, যেমন কি আমি যদি লিখি সি, আচ্ছা দাও কনসোল ডট রাইট লাইন লিখে নিই, কনসোল ডট রাইট লাইন রাইট লাইন, আমি যদি লিখি সি, তারপর যদি লিখি যদি 0, তাহলে কি প্রিন্ট হবে আমি একটু দেখাই। C0, বাকিগুলো আমি কমেন্ট আউট করে দিলাম, এই পর্যন্ত আমি কমেন্ট আউট করে দিলাম। ওকে, তো এখন যদি আমি একটু রান করে দেখি তাহলে তো কি হচ্ছে, জাস্ট এইচ প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে আমার স্ট্রিং এর সুবিধা, এবং স্ট্রিংটা ইমিউটেবল, মানে এটা আমি মেবি এইচ এর জায়গায় আমি অন্য কিছু দিতে পারবো না। আচ্ছা এটা একটু অফ করে দিই, এইচ এর জায়গায় মেবি এটা ইমিউটেবল স্ট্রিং এ। আচ্ছা ডাবল কোট, আচ্ছা ডাবল কোট ওইখানে লিখছে, আর এটা কি সিঙ্গেল কোট, আচ্ছা সিঙ্গেল কোট ডাবল কোট এটা বললেই হয়। আচ্ছা মেবি আমার এটা ইমিউটেবল, মানে এটাকে আমি কোনো সাপোজ C0 ওয়েট ইকুয়াল টু, আমি যদি লিখি সি ওয়েট ক্যারেক্টার, যেহেতু এটা ক্যারেক্টার দিই, ওয়েট সি, এই যে দেখো এখানে যদি আমি এখানে কি দিস লাইন উইল কজ আ কম্পাইল টাইম এরর বিকজ স্ট্রিং আর ইমিউটেবল ইন সি শার্প। কি যে স্ট্রিং কি আমার ইমিউটেবল, মানে ইমিউটেবল মানে এটাকে আমি এডিট করতে পারবো না, স্ট্রিংকে যা লিখছি তাই, স্ট্রিংকে আমি এডিট করতে পারবো না। এখন আমি চাইলে কি লিখতে পারি, যে আরেকটা নতুন একটা স্ট্রিং দিতে পারি, যে স্ট্রিং string b equal to c dot new maybe কি জানি লেখা যায়, ভুলে গেছি, ওটা আমার মনে নাই, ওটা আমার সামনে যখন লাগবে তখন শিখবো না। ওকে, তো এত প্যারানোর দরকার নাই। তো কি আমরা বুঝলাম যে কি স্ট্রিং হচ্ছে ইমিউটেবল মানে হচ্ছে যে আমার এখানে আমি স্ট্রিং এর মধ্যে আমি এডিট করতে পারবো না, মানে আমি এইচ এর জায়গায় আমি এল এখন লিখতে পারবো না। একবার লিখে বলছি এইচ মানে এইচই থাকবে, এটা আমার এডিট করা পসিবল না। এটা হচ্ছে স্ট্রিং এর কিছু ক্যারেক্টারিস্টিক, আমরা সিতে এডিট করতে পারতাম। তো এই জন্য আর কি এখানে এডিট করতে পারবো না। তো কি বুল কি স্টোর ভ্যালুস উইথ 2 স্টেপ, ট্রু অর ফলস। অ্যান্ড বুল কি সাপোজ হচ্ছে যে আমি একটা উদাহরণ যদি দেই, তাহলে কি বুল বি ইকুয়াল টু ট্রু। ওকে, এটা হচ্ছে আমার কি একটা বুলিয়ান যে কি আমার হয় ট্রু অথবা ফলস, যে কোনো একটা আমার স্টোর করবে, এটা হচ্ছে বুলিয়ান এরিয়া। ওকে, তো এখন এখানে কি হচ্ছে যে আইডেন্টিফায়ার্স কি অল সি ভ্যারিয়েবল মাস্ট বি আইডেন্টিফাইড উইথ ইউনিক নেমস, দিস ইউনিক নেমস আর কল্ড আইডেন্টিফায়ার্স, ইট ইজ রিকমেন্ডেড টু ইউজ descriptive names, আচ্ছা descriptive names in order to create understandable and maintainable codes. Variable naming conventions, a variable can have alphabets, digits and underscores. A variable name can start with alphabet and underscore only. It can start with digit, no white space is allowed within variable name, মানে স্পেস কিছু দেওয়া যাবে না। এই যে এখানে int ij, ডাবল ডি, ফ্লোট এফ, কার ch, স্ট্রিং এস, এগুলো দিছে। তো int my নাম একটা ভ্যারিয়েবলের নাম দিছে, তারপর কি 15 দিছে, এটা ইন্টিজার একটা ভ্যারিয়েবল, যেটার নাম, যে ভ্যারিয়েবলের নাম হচ্ছে মাই নাম, এবং ওটার মধ্যে রাখছে কি 15, এবং কনস্ট্রাক্টর রিটার্ন ওই ভ্যারিয়েবলটা লিখছে, আমার কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। এখন if you don't want other or yourself to overwrite existing value, you can add the const copy keyword. আচ্ছা এখানে এটা কি বলছে, যে আমি যদি চাই যে এই যে সাপোজ এখানে নতুন একটা জিনিস লিখি, দেখি int pi equal to 3, সরি int না, এটা ফ্লোট দিতে, ওয়েট ফ্লোট মানে কি DOUP, ডাবল pi equal to 3.1416
হ্যাঁ, এটা লিখলাম। এখন আমি কিন্তু চাইলে পাই ইকুয়াল টু চেঞ্জ করে দিতে পারি। আমি যদি এখানে যে কনসোল রাইট লাইন লিখি, এই বারবার লেখা প্যারা, এটা লিখি কনসোল রাইট লাইন, এখানে লিখলাম যে কি পিআই। ওকে, তাহলে কি হবে আমার আমার হচ্ছে যে নর্মাল এই যে পাই প্রিন্ট হচ্ছে 3.1416 এর ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। ওপস, কিন্তু আমি যদি চাই যে আমি এখন যদি কি করি যে পাই ইকুয়াল টু 4 এটা লিখে ফেললাম, তাহলে কি হবে? আমি এখন যদি ইয়া করি, এখন যদি আমি রান দিই, তাহলে দেখো কি হচ্ছে। এই যে পাই ভ্যালু একবার 3.1416 প্রিন্ট হয়েছে, একবার 4 প্রিন্ট হয়েছে, এই জিনিসটা প্যারা। এখন আমার পাই ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হলো কেন? আমি এখানে পাই ভ্যালু আবার আপডেট করছি, যা এখন চেঞ্জ হয়ে গেছে। আমার এমন একটা কিছু লাগবে যাতে আমি পাই ভ্যালুটা কোনোভাবে আপডেট করতে না পারি, ভুল করে হইলো। তাহলে কি করবো? আমি ডাবল, আচ্ছা ডাবল আগে আমি কি করব, একটা কনস্ট নামে একটা CONST, সরি কনস্ট লাগাই দিলে আমি এখন আর পায়ের মান চেঞ্জ করতাম না। এই যে এখানে পায়ের নিচে কিন্তু আমার লাল হয়ে গেছে। কেন? আমি এখন যদি রান দেই, তাহলে এটা এখন এই যে বিল্ড ইরর দেখাচ্ছে। কেন? কারণ আমি তো বলছি পাই হচ্ছে আমার কি যে কনস্ট্যান্ট, আমি আবার পায়ের ভ্যালু চেঞ্জ করতেছি, এটা তো পসিবল না। এই জন্য সে কোডই রান করবে না, মানে কম্পাইলই করবে না সেটা। ওকে, তো তখন আমার এই জিনিসটা সরাইতে হবে। এখন কিন্তু কোনো ইরর নেই। এখন যদি আমি রান দেই, তাহলে 3.1416ই থাকবে। ওকে, সো এটা হচ্ছে কনস্ট্যান্ট এই ভ্যারিয়েবল ইউজ করার সুবিধা। এগুলো কনস্ট্যান্ট করে ইউজ করছে, যে কনস্ট। ওকে, তো এটা হচ্ছে সুবিধা যে কি, যে কনস্ট্যান্ট ইউজ করলে আমার হচ্ছে যা আর পায় মানে ওই যে ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ হবে না। ওকে, এটা হলো কনস্ট্যান্টের ডিসপ্লে, যে স্ট্রিং ব্যাচ এত স্ট্রিং। ওকে, এই জিনিসটা কি করছে আমি একটু দেখাই। এখন সাপোজ কি যে স্ট্রিং, এখানে আমি এটা বাকিগুলো সবগুলা ইয়া কমেন্ট, আচ্ছা এটাই কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ডি। ওকে, তো বাকি পুরোটা আমি কমেন্ট আউট করে দিলাম, না রাইট লাইনটা নিয়ে আসি। ওকে, বাকি পুরোটা আমি কমেন্ট আউট করে দিই, তাহলে আমার সুবিধা হবে। ওকে, তো স্ট্রিং সি হ্যালো ওয়ার্ল্ড কনস্ট্যান্ট রাইট লাইন সি 0, এখানে আমি কি করলাম যে সি প্রিন্ট করব। সি প্রিন্ট করলে কি হবে আমার, আমি যদি স্টার্ট দিই, তাহলে কি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইলো। ওকে, সিতে আমি হ্যালো ওয়ার্ল্ড রাখছি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। এখন আমি চাইলে কি করতে পারি, সি ক্লাসের, সরি জুনাইদ লিখে দিলাম, JUNAID জুনাইদ। এই জিনিসটা কি করতে হবে, এআই ভিতরে রাখতে হবে। ওপস, আচ্ছা তাহলে এখানে জুনাইদ লিখি, JUNAID জুনাইদ। ওকে, একটা স্ট্রিং অ্যাড করলাম, ওয়েট। ওকে, এখন তাহলে কি হবে, আমি যদি লিখি রান দেই, হ্যালো ওয়ার্ল্ড জুনাইদ, জুনাইদটা কিন্তু সাথে প্রিন্ট হয়ে গেছে। তখন কি আমি প্লাস দিয়ে, আমি একটা প্লাস দিয়ে আমি কি করতে পারি, আমি এই যে ভ্যারিয়েবলের সাথে আমি কোনো একটা স্ট্রিং বা কোনো কিছু প্রিন্ট করাইতে পারি চাইলে আমি। ওকে, তো এটা হচ্ছে আমরা সামনে অনেক হেল্প করবে। এবং এই জিনিসটা আমরা এখন মানে প্লাস দিয়ে মাত্র একটা ভ্যারিয়েবল আমি এটার সাথে অ্যাড করতে পারি। আমি চাইলে কিন্তু ইয়া করতে পারি, সাপোজ একটা এরকম ধরো যে হ্যালো এর ইটস জুনাইদ, জুনাইদ, তারপর কি চাচ্ছি আমি যে হ্যাঁ ওই সি প্রিন্ট হবে। আমি যদি শুধু সি লিখি, আমার কিন্তু সি থাকবে এখানে। আমি চাচ্ছি কি যে সি, ওয়েট, আমি এখন সিটা পরে প্রিন্ট করছি। তো আমরা এরকম কি করি যে প্লাস দিয়ে সি লিখলে কিন্তু আমার এটা পরে প্রিন্ট হবে। হ্যাঁ, যদি আমি রান দেই, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে এই যে হ্যালো হ্যালো ইটস জুনাইদ হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো কিন্তু সাথে প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি এখন আবার সি প্রিন্ট করতে চাই, সাপোজ দুইবার আমি হ্যালো প্রিন্ট করতে যাচ্ছি, আমি কি করবো, এখানে কমা দিয়া প্লাস সি লিখলে আমার কিন্তু ভুল দেখাবে, যে ভুল দেখাচ্ছে কিন্তু।
তাহলে কি আমি তো আগে সিতে আমি কি করতে পারতাম যে এখানে আমি জি কয়টা ভ্যারিয়েবল ইচ্ছা ওই কয়টা লিখতে পারতাম, এখানে পার্সেন্টেজ ডি লেখা পরে এ বি সি, বাইরে এ বি সি লিখে দিতে পারতাম। সাপোজ এটা আমি আরো ভালো করে বুঝাইতে পারবো স্ট্রিং ছাড়া অন্য কিছু দেবো যদি দেখাই। সাপোজ এগুলোকে আমি নোট করে দিই, এগুলোকে আমি নোট করে দিলাম। আমি কি করলাম, ইন্ট a equal to 3, b equal to 4, ওকে। তো এখন কি a equal to 3, b equal to 4, ওকে। ওয়েট, আমার একটা ফোন আসছে। ওকে, তো কনসোল রাইট লাইন এ, আর কি করতে পারি আমি, কমা দিয়া আমি বি প্রিন্ট করতেছি, ওকে। তো এখন যদি আমি স্টার্ট টেস্ট কেস দেই তাহলে কি হচ্ছে যে রান, আচ্ছা আমি এখানে সেমিকোলন দিই, সেমিকোলনটা দেই, ওকে। এখন যদি স্টার্ট দেই কি হচ্ছে, আমার দুইটা ভ্যারিয়েবল একসাথে প্রিন্ট করতেছে না, ওকে। আমি কিন্তু কোনো ভুল করে, কিন্তু কোনো ভুল নাই, ওকে। কি হচ্ছে যে ক্যানট কনভার্ট ফ্রম ইনটু স্ট্রিং, ওকে। উপরে কিছু রাইখে আসছি না, তো কি হচ্ছে কনসোল রাইট লাইনের মধ্যে এ আর বি আমার প্রিন্ট করতে পারতেছি না, কেন কি যে মধ্যে কমা দিয়েছে এটা কি স্ট্রিং, মানে স্ট্রিং এর হিসেবে করে হচ্ছে, ওকে। তো কি আবার স্পেসও আছে, আবার শুধু এ দিলে কিন্তু প্রবলেম নাই, বা শুধু বি দিলেও কোনো প্রবলেম নাই, ওকে, কোড রান হবে। কিন্তু কি এ আর যদি মধ্যে স্পেস দিয়ে বি দেখি তাও প্রবলেম, এ কমা দিয়ে যদি বি দেখি তাও প্রবলেম, ওকে। তাহলে এখন আমি দুইটা ভেরিয়েবল কীভাবে একসাথে প্রিন্ট করবো, তাই না? বা সাপোজ আমি কি করতে পারতেছি যে দ্য ভ্যালিউ অফ এ অ্যান্ড বি ইজ, ওকে। এরকম করে আমি এখন কি করতে যাচ্ছি যে এখানে আমি হচ্ছে যে কমা দিয়া এ আর বি লিখলাম, কিরে কমাতে লেখা যায়, আচ্ছা যাই হোক, এটা আসলে রান হচ্ছে, যাই হোক এরকম হয়ে যেত, ও রান হচ্ছে। এই যে এখানে কিন্তু এর বি ভ্যালু প্রিন্ট হয় নাই, এ বি লিখছি বাট এর বি ভ্যালু প্রিন্ট হয় নাই, ওকে। তার মানে কি আমার এখানে ঝামেলা। তো এইগুলা আমার এড়ানোর জন্য আমি কি করি, আমি হচ্ছে জাস্ট যদি প্লাস এ লিখি তাহলে ধর কি হচ্ছে আমার, শুধু 3 আসছে। এখন যদি সাথে আমি প্লাস বি লিখতে চাই, তাহলে আমার ধর কি হচ্ছে 34 আসতেছে, ওকে। মানে কি যে এখানে আমি কিন্তু চাইলে স্পেস টেস কিছু কাজ করতেছে না, 34 হয়ে গেছে, কেন 3 আর 4 পাশাপাশি বসে গেছে, আমাদের স্পেস টেস কিছু দিতে পারতেছি না। আমি যাচ্ছি এর মধ্যে একটা কমা থাকবে, এরকম কিছু একটা, তাই না? তো কিন্তু আমি এটা পারতেছি না। আমি যদি এখানে একটা কমা দেই, ইরো দেখাচ্ছে, কিন্তু তার মানে কি জিনিসটা একটু অগোছালো হয়ে গেল, তাই না? যে আমার, হ্যাঁ, 3 আর 4 প্রিন্ট হচ্ছে, কিন্তু কি মধ্যে স্পেস মনে হচ্ছে দুইটা দেখে 34 মনে হচ্ছে দুইটা মিললা, ওকে। সো দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইজ, এরপর কি করবো আমি, এখানে হচ্ছে যে আমি স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি কি করবো যে কালি ব্র্যাকেট দেবো, কালি ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখবো এ, আবার এখানে স্পেস কমা দিয়ে দিতে চাই, হ্যাঁ, আবার কালি ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখবো বি, ওকে। অ্যান্ড কি করব, আচ্ছা ওইখানে স্পেসটা আমি কেটে দিই, এই স্পেস দরকার নাই। অ্যান্ড এই যে এখানে সবার শুরুতে এই ফার্স্ট ব্র্যাকেটের পরে আমি কি করবো, এটা ডলার সাইন দিব, ডলার সাইন দেওয়ার সাথে সাথে যে এগুলো কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যদি আমি রান দিই, হ্যাঁ, তাহলে তো কি হচ্ছে আমার, the value of a and b is 3, 4, ওকে। এখন আমি চাইলে কিন্তু এই জিনিসটা যে কোনো জায়গায় লিখতে পারি, যে ভ্যালু অফ এ ইজ কি, আমি যে কালি ব্র্যাকেট দিয়ে যেমন যে পার্সেন্টেজ ডি দিয়ে আমি যেখানে চাইলে ওখানে করতে পারতাম, কি করবো যে এ লিখলাম, তারপর কি অ্যান্ড বি ইজ, পরে বি লিখলাম, ওকে, ওকে, ওকে। এখন যদি আমি এটা রান দিই তাহলে কি হচ্ছে, দ্য ভ্যালু অফ এ ইজ 3 অ্যান্ড বি ইজ 4, সুন্দর মতো প্রিন্ট হয়ে গেছে। তো কি এই ডলার সাইনটা আমাদের এত বড় ঝামেলা শেষ করে দিছে। সো
এগুলো অনেক মজার জিনিস। ওকে, তো কোডে এগুলো যখন এরকম সুন্দর সুন্দর জিনিস দেখা যায় মজা লাগে অনেক। ওকে, তো এখানে আমার ডিক্লেয়ার মেনি ভ্যারিয়েবলস, এখানে এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 6, জে ইকুয়াল টু 50, এখন কি কনস্ট্যান্ট রাখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, এটা করে দেখি কি হয়। ওকে, কন্ট্রোল সি দিলাম, এটা করে আমি দেখতেছি কি হয়, দেখি। সাপোজ কি দিলাম কন্ট্রোল সি, এক্স ওয়াই জেড আর এটা এক্স প্লাস ওয়াই প্লাস, দেখি কি 61। ওকে, তো 5 আর 6 হচ্ছে 11, আর 50 যোগ হলে কি হবে 61 হবে। ঠিক আছে, এটা যোগ ঠিক আছে, কিন্তু এখন যখন আমি সাপোজ এখানে কোনো একটা স্ট্রিং বসাই দিলাম, সাপোজ এইচ বসাই দিলাম, তারপর এখানে আমি প্লাস বসাই দিলাম, তাহলে কি হবে আমার যদি একটু একটু দেখাই, 5650, মানে কি হচ্ছে যোগ হলো না, জাস্ট পাশাপাশি বসে গেছে। এটা হচ্ছে কি পুরাটাকে আমার স্ট্রিং বানায় দিচ্ছে তখন, এই পুরা সবগুলাকে আমার স্ট্রিং অটোমেটিক টাইপ কাস্টিং হয়ে স্ট্রিং হয়ে গেছে আমার সবগুলা, মানে 5 একটা স্ট্রিং হয়ে গেছে, 6 একটা স্ট্রিং হয়ে গেছে, 50 একটা স্ট্রিং হয়ে গেছে। ওকে, তো কি হলো যে এই জন্য আমার এই ডলার সাইন ইউজ করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে। আর হচ্ছে কি যে এই কাজগুলো আমি কি করব আগে বাইরে করে নেব, মানে কি এখানে সাপোজ আরেকটা কি যে ইন্ট, হ্যাঁ ইন্ট এন, এন বা সাম ইকুয়াল টু কী করবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করে নিব। ওকে, তাহলে কি হবে আমার সুন্দর মতো সব হচ্ছে যা মানে ইয়া হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে কি কিছু কোডিং হ্যাকস বলা যায়, যে কি যে এইগুলা আগে ব্যয় করে নিতে হলে আমার সুবিধা হবে আর কি। ওকে, আচ্ছা, তো এটা আমি বন্ধ করে দিই, দেন কি আরে খালি এটা অন করি। তো এইগুলাই ছিল যে ওকে, তো এগুলো ছিল। আবার আমি চাইলে কিন্তু যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু মানে সবগুলো মান সেম রাখতে পারলে এই চাইলে এইটা দিয়েও করতে পারি আমি, নো প্রবলেম। ওকে, সো এইগুলো হচ্ছে যে আমার নর্মাল ভ্যারিয়েবলস কি। আর নেক্সট ভিডিওতে ভ্যারিয়েবল টাইপ টাইপ কাস্টিংটা দেখাবো। হ্যাঁ, যে কি ভ্যারিয়েবল, তারপর হচ্ছে মেবি টাইপ কাস্টিং এরই 2 নাম্বার লেকচার, ডাটা টাইপ অ্যান্ড কাস্টিং, হ্যাঁ এখানে আছে। ডাটা টাইপ তো আমি দেখাই বলছি ইন্ট, লং, ফ্লোট, যাই হোক। আচ্ছা, পরে বেরোতে এক ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে।